আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা তোমাদের? তো এটি আমার বাস্তব সংখ্যা লেকচার 6। এই 6 নম্বর লেকচারে আমি অনুশীলনীর 19, 20, 21 এই তিনটা প্রশ্নে যে ম্যাথগুলো দেওয়া আছে সেই ম্যাথগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো আমাদের 19 নম্বর প্রশ্নে কি বলা আছে, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তাহলে দেখো আমাদের এখানে তিনটা সংখ্যা দিয়ে রাখছে, তো এই তিনটা সংখ্যার আমাদের ফার্স্টে বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল নির্ণয় করতে হবে কোন পর্যন্ত? দশমিকের পরে 4 ঘর পর্যন্ত। দেখো বলছে 4 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পর আমরা 4টা অঙ্ক পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। দেন ওই যে 4টা অঙ্ক পর্যন্ত বর্গমূল নির্ণয় করলাম, সেখান থেকে দশমিকের পর 3টা অঙ্ক পর্যন্ত মান গ্রহণ করব। এই যে বলছিল দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তাহলে ফার্স্টে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে ওখান থেকে 3 দশমিক স্থান পর্যন্ত মান গ্রহণ করব। তো দেখো আমরা নির্ণয় করলে বিষয়টা আরো ভালো বুঝতে পারবে না। তাহলে সমাধান 19। আমরা শুরু করছি কোনটা দিয়ে? ক দিয়ে। আমাদের দিয়ে রাখছে কি 12। এখন দেখো আমাদের বলছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। এরকম যদি 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হয়, তাহলে আমাদের এই 12-র পরে 8টা ঘর আমাদের নিতে হবে। তো দেখো 12-র পরে যেহেতু কোনো সংখ্যা ছিল না, তাদের আমি 8টা শূন্য নিয়ে নিয়েছি। যদি এখানে 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলতো, তাহলে আমি 10টা ঘর নিতাম বা 10টা শূন্য নিতাম। যদি বলতো 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, তাহলে আমি এখানে 6টা শূন্য নিতাম বা 6টা ঘর রাখতাম। এখন দেখো আমাদের এই 12-র কাছাকাছি দেখতে হবে পূর্ণবর্গ সংখ্যা কি কি আছে। তো দেখো পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? 1, 4, 9, 16, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখন দেখো এই 16 কিন্তু 12-র চাইতে বড়। তাহলে 12-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা এবং 12-র চাইতে ছোট পাওয়া যাচ্ছে কোনটা? 9। তাহলে 9 কখন পাই? আমরা 3-এর বর্গ করলে, 3-এর বর্গ হলে 9 পাই। তাহলে আমরা কি করব? এই 3 দ্বারা এখানে 3কে গুণ করব, গুণ করে এখানে 9 বসাবো। 9 বসালে দেখো 12 থেকে যদি আমি এখন 9 বিয়োগ করি, তাহলে কত মান পাওয়া যায়? মান আছে আমাদের 3। এখন দেখো এই যে ডান পাশে আমাদের যে 3 রয়েছে, আমি যখন ফার্দার ক্যালকুলেশন করতে যাবো, ওই 3কে আমার ভাজক আকারে মনে করো যখন আমি বসাবো তখন ডাবল করতে হবে। অর্থাৎ এখানে যে ভাগফল আকারে 3 ছিল, আমি যখন এই পরে যে সংখ্যাটা আসবে মানে ফার্দার যখন আমি ভাগ চালাইতে যাবো বা ফার্দার যখন ভাগ করতে যাব, তখন আমাদের কি করতে হবে? এই ভাগফলের ডাবলটাকে ভাজক আকারে বসাইতে হবে। তাহলে দেখো 3-এর ডাবল হচ্ছে 6। এখন বিষয় 6-এর পরে আমাকে এমন একটা অঙ্ক বসাইতে হবে, এখানে যে অঙ্কটা বসাবো সেই অঙ্কটাই আবার এখানে বসাইতে হবে। তো এখন দেখো এখানে আমাদের আছে 6 আর এখানে আছে কত? 3। এই 6কে কিন্তু আমার 3কে কিন্তু 6 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমি কি করবো? এখানে একটা দশমিক নিব। দশমিক নিলে কি হবে? এই দশমিকের পরে 2টা অঙ্ক নেমে আসবে। তো দেখো দশমিকের পরে 2টা অঙ্ক কি ছিল? 2টা শূন্য ছিল, তাহলে 2টা শূন্য নেমে আসলো। তো আমরা কি বলছিলাম যে 6-এর পরে আমি এমন একটা অঙ্ক নেব, এখানে যে অঙ্কটা নিতে হবে সেই অঙ্কটা এখানে বসাইতে হবে। তো দেখো এটা আমাদের কোনটা বসাবো? এখানে 6-এর পরে কি 1 নেব, 2 নেব, 3 নেব নাকি 4 নেব? তো এটা আমরা যদি মনে করো ক্যালকুলেশন করে একটা একটা করে ক্যালকুলেশন করে নির্ণয় করি, আমাদের অনেক সময় লাগবে। এই জন্য আমরা কি করবো? আগে ক্যালকুলেটরের সাহায্যে এই 12-র বর্গমূল নির্ণয় করে নেব। তো দেখো আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে 12-র বর্গমূল নির্ণয় করি, তাহলে আমাদের ভ্যালু আসে 3.464116। তো দেখো এই যে যে ভ্যালুগুলো আমরা পাইলাম বা যে মানগুলো পাইলাম 12-র বর্গমূল করার ফলে, এখান থেকে আমরা বলতে পারি আমাদের এই যে ভাগফল আকারেও এই ভ্যালুগুলো আসবে। তাহলে দেখো আমি কিন্তু এখন সহজে বলতে পারবো যে দশমিকের পরে আমি যদি 4 দ্বারা এখানে যদি 4 বসাই আর এখানে যদি 4 বসাই, তাহলে আমার ক্যালকুলেশনটা হয়ে যাবে বা ক্যালকুলেশন সঠিক নিয়মে চলতে থাকবে। তাহলে আমি আগে কী করবো? যেটার বর্গমূল নির্ণয় করতে হবে সেটা ক্যালকুলেশনের সাথে মানটা নির্ণয় করবো, নির্ণয় করে জাস্ট এখন বসাই দেবো। দেখো দশমিকের পরে ছিল কি 4, তাহলে এখানে একটা 4 বসাবো, এখানে একটা 4 বসাবো। এখন দেখো 64কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে মান কত পাওয়া যায়? তাহলে 64 × 4, তাহলে বার হচ্ছে 256। তাহলে এখানে 256 মনে করে বসাই দেবো। বসানোর পর সিম্পল বিয়োগ, তাহলে বিয়োগ করে কত হবে? 6 × 10 = 4, 6 × 10 = 4, 44, একবার চলে গেল। এখন দেখো আমাদের এখানে আছে 44 আর এখানে কত আছে? দশমিক মনে করো ভুলে যাও, এখানে আছে মনে করো 34। তাহলে 34কে ডাবল করলে কত আসবে? 34কে ডাবল করলে লেখা যায় হচ্ছে 68 আসে। এখন দেখো 68 আমি বিয়োগ করে যেটা পাইছি, এই দশমিকের কারণে কি হবে? আরও 2টা শূন্য নেমে আসবে। তাহলে আরও 2টা শূন্য নামাই দিলাম। এখন দেখো 68-র পর আমাকে একটা অঙ্ক বসাইতে হবে। কোন অঙ্ক বসাবো? দেখো এখান থেকে আমরা বলে দিতে পারবো 6 বসাবো। তাহলে এখানে একটা 6 নিলাম, এখানে একটা 6 নিলাম। তাহলে আমরা এখন কী করবো? 686-কে ওই 6 দ্বারা গুণ করে দেবো। তাহলে 686-কে যদি আমরা 6 দ্বারা গুণ করি, তাহলে আমাদের ভ্যালু আসে 4116। এবার আমরা বিয়োগ করে দেবো। দেখো 6 আছে কত? 10 পাবো 4, 2 আছে কত? 10 পাবো 8,
2 আছে কত হলে 4 পাবো 2, 284 আসছে। তাহলে এবার কি করব, এখানে যে সংখ্যাটা আছে এটাকে আবার ডাবল করব। তাহলে ডাবল করলে কত আসে, 6 দুগুণে 12 2, হাতে গেল 1, 4 দুগুণে 8 আর 1 9, আর 3 দুগুণে 6। তো দেখো 692 আসে। এখন আমাদের এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে এখানেও থাকবে। তাহলে দেখো 6 এর পরে কি আছে, 4 আছে। তাহলে আমি এখানে একটা 4 বসালাম, এখানে একটা 4 বসালাম। তাহলে দেখো যে 69 24, এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে 27,696। এখন দেখো দশমিকের জন্য কী হবে, এখানে দুইটা শূন্য নেমে আসবে অটোমেটিকভাবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, 4, এটা ছিল আমাদের 9, তাহলে 10 0 7, 7 আছে কত 14 পাবো 7, তাহলে এখানে আসলে 8, তাহলে 0 হবে, এখানে 0 হবে, প্রয়োজন নেই, বাম শূন্য বসানোর প্রয়োজন নেই। তাহলে এবার কী করতে হবে, এবার এখানে যে সংখ্যা আছে এটাকে আবার ডাবল করতে হবে। তো ডাবল করে দেখো 4 দুগুণে 8, 6 দুগুণে 12 2 হাতে গেলে 1, 4 দুগুণে 8 রেখে 9, 3 দুগুণে 6, এটা পাওয়া যায়। এখন এরপর আমি কোন অঙ্ক বসাবো সেটা আমি রিসার্চ করবো এখান থেকে। তো দেখো দশমিকের জন্য দুইটা শূন্য নেমে আসবে, কিন্তু দেখো আমি এখানে যে সংখ্যায় বসাই নি কেন, এখানে মনে করো সাপোজ আমি 1 বসাইতে যাচ্ছি, তো 1 বসালেও সংখ্যাটা কত আসবে, সংখ্যাটা আসবে 69,028, আর আসবে হচ্ছে 0, সরি 1। তাহলে 1 যদি আমি বসাই তাহলে আমাদের মনে করো 69,281 আসছে, কিন্তু এখানে কত আছে 70,400 রয়েছে। তাহলে কিন্তু আমি এখানে 1 বসাইতে পারবো। তাহলে এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, তাহলে 69,281। ক্যালকুলেশন করলে কত হবে, 1 আছে কত 10 পাবো 9, 8 9 আছে কত 10 পাবো 1, 3 আছে কত 4 পাবো 1, আর এখানে আছে 9 আছে কত 10 পাবো 1, আর এখানে 6 একে 7। তাহলে দেখো আমাদের এই 1119 থাকছে। এখন দেখো আমাদের কিন্তু 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বসলে আমরা কিন্তু অলরেডি 4 দশমিক স্থান পর্যন্ত চলে আসছে। তাহলে আমি ক্যালকুলেশন এখানেই রেখে দেবো। তাহলে আমরা বলবো যে অতএব 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণেয় বর্গমূল। তাহলে বর্গমূল আমাদের কত আসছে, 3.4641 আসছে। এখন এটা একটা আমাদের অ্যান্সার। আরেকটা অ্যান্সার কি বলছিল, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান গ্রহণ করতে হবে। তাহলে আমরা এখন বলি আবার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো আসন্ন মান গ্রহণ করার সময় আমরা কি করব, এই 3.464 বসাবো। বসানোর পর দেখবো যে এই যে 4 নম্বর যে অঙ্কটা রয়েছে, দেখো 4 নম্বরে কি রয়েছে, 1 রয়েছে। যদি এখানে মনে করো যে এই 5-এর কম কোনো অঙ্ক থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল যা আছে তাই বসাবো। কিন্তু যদি 5-এর বেশি থাকতো, মনে করো সংখ্যাটা এরকম আছে 3.4649 রয়েছে, দেখো 4641, এই যে লাস্টের ডিজিটটা আমার 1-এর সাথে ছোটো, 1-এর সাথে ছোটো হলে আমি দেখো দশমিকের পর এই 464 রাখবো। কিন্তু যদি এই 4 নম্বর অঙ্কটা 5-এর সাথে বড় হইতো, যেমন দেখো আমরা এখানে 9 নিয়েছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি যখন 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান গ্রহণ করব, তখন কি করা লাগতো, 464 লিখে, যেহেতু এই 4 নম্বর অঙ্কটা 5-এর সাথে বড় রয়েছে তখন এই 4-এর সাথে 1 যোগ করে দিয়ে লাগতো, অর্থাৎ তখন এখানে 5 হয়ে যায়। তাহলে আমরা কি বললাম, যে যদি আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত যখন আমি আসন্ন মান গ্রহণ করব, তখন 4 নম্বর যে সংখ্যা অঙ্কটা থাকবে সেই অঙ্কটা যদি 5-এর সাথে ছোটো হয় তাহলে অ্যাজ ইউজুয়াল বসে যাবে। বাট যদি 4 নম্বর অঙ্কটা 5-এর সাথে বড় হয় তাহলে সেক্ষেত্রে আমাদের 3 নম্বর যে অঙ্কটা থাকবে সেই 3 নম্বর অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমরা যদি আরও 2টা করি তাহলে মনে হয় আরও ভালো বুঝতে পারবেন। তাহলে এটা আমাদের ক নম্বর গেল। তাহলে এবার খ নম্বরে আসি। তো দেখো আমাদের খ নম্বরে বলা আছে কি, খ নম্বরের মধ্যে আছে 0.25 আর 2টার পরে আবৃত শূন্য। তাহলে আমরা কি করবো, ফার্স্টে এটাকে এভাবে লিখবো, 0.25 আবৃত উঠাই দিলাম, তাহলে 25 25 25। দেখো আমরা 8 ঘর পর্যন্ত নিয়ে নিয়েছি অলরেডি। তাহলে আমরা মনে করি যেহেতু আবৃত ছিল, আবৃত মানে অসীম পর্যন্ত চলতে থাকবে, এই জন্য আমরা ডট ডট দিয়ে রাখলাম। এখন দেখো আমাদের ফার্স্টে কি আছে, আমাদের ফার্স্টে দশমিক রয়েছে, তাহলে আমরা একটা দশমিক নিয়ে নিলাম 0 তারপরে কি আছে 25 রয়েছে। এখন দেখো 25-এর কাছাকাছি আমাদের পূর্ণ সংখ্যা বর্গ সংখ্যা কি রয়েছে। দেখো আমরা জানি 5-এর বর্গ কত আসে, 5-এর বর্গ 25 আসে। তাহলে আমরা এখানে কি করতে পারি, ডিরেক্ট 5 দিতে পারি, এখানে ডিরেক্ট 5 দিলাম, এখানে মনে করো 25 দিলাম। তাহলে 25 দিলে আমাদের বিয়োগ করলে কত আসে, মান দেখো 0 আসে। তো আমাদের দশমিকের জন্য কী হবে, পরের 2টা অঙ্ক নেমে আসবে।
এখন দেখো এই 5কে ডাবল করলে কত আসে, 5কে ডাবল করলে কিন্তু 10 আসে। এখন 10-এর পরে দেখো আমি যে সংখ্যায় বসাই যাবে, মানে এখানে 10-এর পর কোন সংখ্যা বসাবো এটা কীভাবে ডিসাইড করবো, আমরা আগে বর্গমূলটা নির্ণয় করে নেবো। তো দেখো আমরা যদি রুট 0.252525 এর বর্গমূল নির্ণয় করি, তাহলে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 0.502518 এটা আসছে। তো দেখো আমরা এখান থেকে বুঝতে পারছি 5-এর পর 0 হবে। কেন 0 হবে, দেখো আমার কাছে এখানে 10 রয়েছে, আমি যদি এখানে 1 বসাই, 1 বসালে কত হবে, দেখো সংখ্যাটা 101 হয়ে যাবে। 2 বসালে আমার সংখ্যা কিন্তু 102 হয়ে যাবে। তো আমি যাই বসাই না কেন আমার 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা চলে আসছে, কিন্তু এখানে আসে আমাদের কত, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে আমরা যদি মনে করো আমি যদি 0 বসাই, 1 বসাই, তাহলে 101 আসছে। 25কে কিন্তু 101 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা কি করবো, এখানে একটা 0 নিব, এখানে একটা 0 নিব, 0 নিলে এই যে 25-এর থেকে 0 বিয়োগ করে দেবো, বিয়োগ করে দেখো 25 থাকে। আর এই ক্ষেত্রে আবার দশমিকের জন্য কি হয়, আরও একটা 25 নিচে নেমে আসে। এরপর কি করবো, এরপর দেখো যেখানে আমাদের কি আছে 50-এর ডাবল নিয়ে নেবো, তাহলে 100। তাহলে 100-এর পর কী বসাবো, দেখো যেখানে দেখো 0 পর কি ছিল, 2 ছিল, তাহলে এখানে একটা 2 বসাই দেবো, এখানে একটা 2 বসাই দেবো। তাহলে এখানে দেখো তো 2 বসাইলে এখানে এটাকে 2 দ্বারা গুণ করলে কত আসবে, 4002 আসবে। তাহলে যদি বিয়োগ করি তাহলে মান কত আসবে, 1 2 5, অর্থাৎ 521 আসে। আর দশমিকের জন্য কি আসবে, দশমিকের জন্য আমরা আরও 2টা সংখ্যা নেমে আসবে, আরও 2টা অঙ্ক নেমে আসবে। আর এখানে কত ছিল, দেখো 502 ছিল, 502কে ডাবল করলে কত আসে, 502কে ডাবল করলে আমাদের আসে হচ্ছে 4010, অর্থাৎ 1004 আসে। এখন দেখো 1004-এর পর আমরা কী বসাবো, তো এখানে দেখো বলাই আছে আমাদের 5 বসাইতে হবে। তাহলে এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম। তাহলে দেখো আমরা যদি এটা গুণ করি, যে 10,045 গুণ হচ্ছে 5, তাহলে সংখ্যাটা কত পাওয়া যায়, পাওয়া যায় হচ্ছে 50,225 আসে। তাহলে দেখো যদি বিয়োগ করি 0 0, এখান থেকে আসে হচ্ছে 2 আছে কত, 11 পাবো 9, এখানে আসে 1, তাহলে 1900 আমাদের থেকে যায়। তো দেখো আমাদের 4 ঘর পর্যন্ত নির্ণয় করতে বসলে আমার কিন্তু 4 ঘর চলে আসছে অলরেডি, তাহলে আমরা নির্ণয় করার প্রয়োজন নেই। তাহলে আমরা কী বলবো, যে এখন অতএব 4 বা বলতে পারো নির্ণেয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, নির্ণেয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান কত হবে, 0.5025। আবার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন, আসন্ন আমাদের কি দিয়েছিলাম, আসন্ন মান, তাহলে আসন্ন মান সমান কত হবে, 0.502। এখন দেখো 2-এর পর কী রয়েছে, যে 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা 5, তাহলে আমরা বলছিলাম 5 বা তার সাথে বড় থাকলে আমরা কী করবো, এই 2-এর সাথে 1 যোগ করে নেবো, তাহলে এখানে কী হবে 503 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনগুলো ইজি হয়ে যায়। তাহলে আসি আমাদের গ নম্বরে, আমাদের গ নম্বরে কী দেওয়া আছে মেয়েদের, গ নম্বরে দেওয়া আছে 5.1302, আর যেখানে দশমিক আছে আবৃত আছে 3 আর 2। তো এটাকে আমাদের কী করতে হবে, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আগে বসাই 5.1302। তো দেখো আবৃত উঠাই দিলাম, উঠাই দিলে আমরা পরে কী বসাবো, এই 302, যেহেতু এই 302 আবৃত রয়েছে, এগুলো রিপিট হবে। তো আমরা কয় ঘর পর্যন্ত নেবো, 8 ঘর পর্যন্ত নেবো। তাহলে 2 4 6 7, তাহলে 2 এর পর আবার কী আসবে, 3 আসবে, তারপর ডট ডট মনে করো চলতে রয়েছে। তাহলে আমি ফার্স্টে কী করবো, যদি 5 রয়েছে, এই 5-এর আশেপাশে আমাদের পূর্ণ বর্গ সংখ্যা নিতে হবে। তো দেখো 2 দুগুণে 4 আসে কিন্তু, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে থাকে হচ্ছে 1, আর এই 2-এর ডাবল করলে আমাদের কত আসে, 2-এর ডাবল করলে আসে হচ্ছে 4। এখন দেখো এই 4 দ্বারা কিন্তু 1কে ভাগ করা যায় না, তাহলে আমি কী করবো, একটা দশমিক নিয়ে নেবো। দশমিক নিলে কিন্তু কী হবে, 2টা সংখ্যা 2টা অঙ্ক নেমে আসবে। এখন দেখো এই 4-এর পর কত বসাবো, তো এটা আমরা কীভাবে নির্ণয় করতাম, রুটের মাধ্যমে নির্ণয় করতাম। তাহলে যে রুটটাকে নির্ণয় করে নিই, যে 5.13023023। তাহলে দেখো আমাদের যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 2.265001। তাহলে দেখো আমি এই 2 এর পর কত নিব, এখান থেকে আমি কিন্তু ডিসাইড করে ফেলতে পারছি যে 2 এর পর আমাদের 2 আসবে, এখানে 2 নিলাম, এখানে 2 নিলাম।
তাহলে দেখো 42কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে পাওয়া যায় কত 84। তাহলে 4 আছে কত 13 পাবো 9, 9 আছে কত 11 পাবো 2, 29। এখন দেখো আমাদের এই দশমিকের জন্য দুইটা অঙ্ক নেমে আসবে, তাহলে আমাদের 0 আর 2 নেমে আসবে। আর যে 22কে ডাবল করলে কত আসে 44 আসে। এখন 44-এর পর আমরা কত বসাবো, তো দেখো এখান থেকে ডিসাইড করবো 6 বসাতে হবে। তাহলে এখানে 6 বসালাম, এখানে একটা 6 বসালাম। তাহলে দেখো আমরা যদি 446কে 6 দ্বারা গুণ করি তাহলে ভ্যালু কত আসে 2676 আসে। বিয়োগ করে দিই তাহলে 6 আছে কত 12 পাবো 6, 8 আছে কত 10 পাবো 2, 7 আছে কত 9 পাবো 2, তাহলে 226। দশমিকের জন্য কী হবে আরও দুইটা অঙ্ক নেমে আসবে, তাহলে নামবে হচ্ছে 3 আর 0। তো দেখো 226 এটাকে আমরা ডাবল করবো, ডাবল করলে কত আসে 6 দুগুণে 12 2, 2 গুণে 4 এখানে 5 আর 2 দুগুণে 4। তাহলে এরপর কী বসাবো, এরপর দেখো আমাদের 5 বসাইতে হবে। তাহলে এখানে দিলাম 5 আর এখানেও দিলাম 5। তাহলে এটাকে 5 দ্বারা গুণ করি, তাহলে 45 25 গুণন হচ্ছে 5। তাহলে ভ্যালু কত আসে 45 25 ক্ষেত্রে মান আছে 22,625। তো দেখো এখান থেকে আমাদের ভ্যালু কিন্তু থাকবে হচ্ছে 5। আর দশমিকের জন্য কী হবে আমাদের 23 নেমে আসবে 223। আর দেখো এটাকে ডাবল করলে কত মান পাওয়া যাবে, এটাকে ডাবল করলে পাওয়া যাবে 5 0 0 5 দুগুণে 10, 0 হাতে গেলো 1, 6 দুগুণে 12 রেখে 13, 3 হাতে গেলো 1, 2 দুগুণে 4 আর রেখে 5 আর 4, তাহলে 4530 পাওয়া যাবে 4530। এখন দেখো আমি এখানে যদি 1 বসাই, তাও আমি এই 1 বসাইলে এটা কত হবে 1 বসাইলে হবে 45,301 হয়ে যাবে। এই 45,301 দ্বারা কিন্তু 523কে ভাগ করা যায় না। তো আমি কী করবো এখানে একটা 0 নিয়ে নেবো, এখানে একটা 0 নিয়ে নেবো। তাহলে 0 নিলে আমাদের মনে করো যে এখানে কত হবে, এটাকে যখন আমি 0 দ্বারা গুণ করবো তখন 0 আসবে, তাহলে আলটিমেটলি কত থাকবে 523 থাকবে। আর এই দশমিকের জন্য কী হবে আরও মনে করো দুইটা সংখ্যা নেমে আসবে। তো দুইটা সংখ্যা আরও মনে করো নেমে আসুক, কিন্তু আমার দেখো এখানে 4টা অঙ্ক অলরেডি হয়ে গেছে, 4 দশমিক ঘর পর্যন্ত চলে আসছে, আমি 4 ঘর পর্যন্ত। তো আমি ক্যালকুলেশন এখানে শেষ করে দেবো। তাহলে বলবো অতএব নির্ণেয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, স্থান পর্যন্ত বর্গমূল। তাহলে বর্গমূল আমরা কত পেয়েছি 2.2650। আবার 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 2.265। দেখো 4 নম্বর ঘরে কী রয়েছে, 4 নম্বর ঘরে আমার 0 রয়েছে, 0 5 থেকে ছোটো, তাহলে এখানে আর কোনো পরিবর্তন হবে না, এই 2 6 5ই হবে। তাহলে এটা আমাদের অ্যান্সার। তো আশা করছি যে তোমার বর্গমূল যদি দেয়, বর্গমূলের মান যদি নির্ণয় করতে বলে, তাহলে তোমরা এভাবে যেভাবে আমি দেখাই দিলাম এভাবে নির্ণয় করতে পারবে। তারপর আসে আমাদের 21 নম্বর। তো দেখো আমরা 20 নম্বরটা লাস্টে রাখছি আর 21 নম্বরটা আগে রাখছি। তো আমরা আগে 21 নম্বরে সলভ করি, তারপরে 20 নম্বরে আসি। তো দেখো 21 নম্বরে আমাদের কী বলা আছে, বলছে n = 2x - 1, যেখানে n এর পরিচয় n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। n দ্বারা কি বোঝায়, ক্যাপিটাল n দ্বারা বোঝায় ন্যাচারাল নাম্বার, বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে এই স্মল nটা স্বাভাবিক সংখ্যার একটা উপাদান। বলা হচ্ছে দেখাও যে n² 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তাহলে আমরা দেখাইতে হবে এই যে n² যে ভ্যালুটা দেওয়া আছে এটাকে যদি বর্গ করি, তাহলে বর্গ করলে যে মানটা পাওয়া যাবে সেই মানটা আমি যদি 8 দ্বারা ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে আসলে আমরা দেখি, আমাদের দেওয়া আছে n = 2x - 1, আমাদের বর্গ করতে বলছে, তাহলে n² কত হবে 2x - 1, এটার উপর হোল স্কোয়ার আসবে। দেখো বর্গ করলে মান কত আসে 4x² - 4x + 1 আসে। আমি এখান থেকে মনে করো 4x কমন নিয়ে নিলাম, 4x কমন নিলে কত থাকে x - 1 থাকে, আর এখানে কত থাকে 1 থাকে। তো দেখো ওরা কিন্তু বলে রাখছে আমাদের n এর পরিচয় কী ছিল, n হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার উপাদান। তাহলে এখন আমি বলতে পারি যে x ইন্টু আমাদের x - 1 এটি একটি জোড় সংখ্যা, এটি একটি জোড় সংখ্যা। এটা কেন জোড় সংখ্যা, তো দেখো x আর x দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের বলছিল n হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান। তো আমি যদি পাশাপাশি যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা রাখি, মনে করো 2 3 4 5 6 7, তুমি যে কোনো পাশাপাশি দুটো সংখ্যা নিবা, তুমি চাইলে 2 3 নিতে পারো, 3 4 নিতে পারো, 4 5 নিতে পারো, 5 6 নিতে পারো, যে কোনো দুইটা পাশাপাশি স্বাভাবিক সংখ্যা নিবা, ওই দুটো গুণ করবা, গুণ করলে দেখবে যে আমাদের জোড় সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে দেখো 3 দুগুণে 6 আসে, 3 4 12 আসে, 4 5 20 আসে, 5 6 30 আসে, দেখো সব ক্ষেত্রে আমাদের জোড় আসবে।
তাহলে আমরা কি বললাম যে স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যে কোনো দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল কি আসবে সর্বদা জোড় হবে। তো দেখো এখানে কি বোঝা যাচ্ছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে একটা যদি 4 হয় আর একটা হচ্ছে 3, বা একটা যদি 3 হয় আর একটা কত 2, বা মনে করো একটা যদি 10 হয় আর একটা কত হবে আর একটা 9 হবে। দেখো সব ক্ষেত্রে আমাদের কি আসবে জোড় সংখ্যা আসবে কিন্তু। তাহলে আমরা কি বললাম পাশাপাশি দুটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই কি আসে জোড় আসে। তাহলে আমরা এখানে এটা বললাম যেটা একটা জোড়, কেন জোড় বললাম এটা এখন বলে দেব যে কেননা পাশাপাশি পাশাপাশি দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা জোড় হয়। এখন দেখো আমি যেহেতু জোড় বলতে পারছি, আমরা জানি জোড় সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমি বলতে পারবো অতএব এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান তো এক্স মাইনাস ওয়ান এটি 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য কেন বলতে পারলাম, যেহেতু জোড় সংখ্যা আর জোড় সংখ্যা সর্বদা 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটা বলতে পারলাম। এখন দেখো আমরা বলতে পারি যে সুতরাং 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান এটি 4 ইন্টু 2 ইজ ইকাল টু 8 দ্বারা বিভাজ্য, দেখো কেন বলতে পারলাম, আমরা কিছুদিন আগে বলছি যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, আর দেখো তার সামনে 4 গুণ ছিল, তাহলে এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তার সাথে যদি 4 গুণ আছে, তাহলে আমি বলতে পারি কি এই টোটাল সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি অতএব 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই যে সম্পূর্ণ সংখ্যাটি, তাহলে সম্পূর্ণ সংখ্যাটিকে যদি আমি 8 দ্বারা ভাগ করি, সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করা হলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, 1 অবশিষ্ট থাকে। কেন অবশিষ্ট থাকে, কারণ দেখো আমরা বলে দিয়েছি যে এই সম্পূর্ণটা 8 দ্বারা বিভাজ্য আর তার সাথে 1 যোগ রয়েছে, তাহলে যদি এই যে বাম পাশের এই সম্পূর্ণটুকু যদি 8 দ্বারা বিভাজ্য হয় আর তার সাথে যদি 1 যোগ করা থাকে, তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য হবে নাকি 0 হবে, আর এই একটা অবশিষ্ট থেকে যাবে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং যে প্রশ্নটা বলছিল যে n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে, n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, 1 ভাগশেষ থাকে, 1 ভাগশেষ থাকবে বা থাকে। দেখো এটা আমাদের দেখাইতে বলছিল, তাহলে আমি কি বলবো দেখানো হলো আমাদের অ্যান্সার শেষ। যদি প্রমাণ করতে বলতো তাহলে আমরা বলতাম কি প্রমাণিত। তাহলে দেখুন দেখাইতে বলছিল, তাহলে আমাদের অ্যান্সার এখানে শেষ করে দিলাম। তো এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা কী করছিলাম, আগে যেটা দেওয়া ছিল সেটা লিখছিলাম। এখানে চাইলে তুমি লিখতে পারতো যে দেওয়া আছে এটা, দেওয়া আছে ইকুয়াল এত, তাহলে আমাদের স্কোয়ার করতে বসলো, স্কোয়ার করে সেটা আসছে। তারপর আমরা বলছিলাম যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা একটা জোড় সংখ্যা হবে। কেন জোড় সংখ্যা হবে বলে দিয়েছি যে পাশাপাশি দুটো ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই জোড় হয়। তাহলে আমরা কি বলতে পারছি যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা 2 দ্বারা বিভাজ্য, কারণ জোড় সংখ্যা সর্বদাই 2 দ্বারা বিভাজ্য হয়। এরপর আমরা কি বলছি, তাহলে 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান এটি 8 দ্বারা বিভাজ্য। কেন বলতে পারছি, কারণ এই ডান পাশের এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান 2 দ্বারা বিভাজ্য, তার সাথে 4 গুণ আছে, তাহলে 2 ইন্টু 4 8 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব আমরা কি বলছি, অতএব 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সংখ্যাটি 8 দ্বারা ভাগ করা হলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে কেন থাকলো, কারণ যে সম্পূর্ণ এই যে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান এতটুকু হচ্ছে আমাদের 8 দ্বারা বিভাজ্য আর তার সাথে 1 যোগ রয়েছে। তাহলে এটা যেহেতু 8 দ্বারা বিভাজ্য, তার সাথে 1 যোগ থাকার কারণে সেটা কী হবে, ভাগশেষ আকারে থেকে যাবে। তাহলে সময় বলছি কি ফাইনালি, সুতরাং n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। তো আশা করছি এটা বুঝতে পারছো। তাহলে আসলে আমাদের 20 নম্বরে আসি এবার। তো দেখো আমাদের 20 নম্বর বলছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিরূপণ করো বা শনাক্তকরণ করো। তো দেখো আমাদের ক নম্বর কী দেওয়া আছে, তাহলে আমাদের শুরু করছে 20-এর ক 0.4 দিয়ে আবৃত দিয়েছে। তো আমরা জানি যে সকল আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা।
তাহলে যেহেতু এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা, সেটা সুতরাং এটা কী হবে, মূলদ সংখ্যা হবে। কীভাবে বুঝলাম আবৃত? ওই যে মাথার উপর প্রোডাক্ট চিহ্ন দেওয়া আছে। খ নম্বর দেখো বলছে কি 0 একটা সংখ্যা দিয়ে আছে 0.2632, এরপর এই ডট ডট চিহ্ন দেওয়া আছে। এদের ডট ডট চিহ্ন দেওয়া থাকে দ্বারা কি বোঝায়? এই ডট চিহ্ন থাকা দ্বারা বোঝায় যে দশমিকের পরে অসীম সংখ্যক অঙ্ক রয়েছে। এখন দেখো এই অঙ্কগুলো, দশমিকের পরে যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু কোনো পুনরাবৃত্তি ঘটছে না। তার মানে এটার নাম আমি কি বলতে পারি? এটা একটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। আর আমরা জানি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা হয় না। তাহলে এটা কী হবে? এটা হচ্ছে অমূলদ সংখ্যা হবে। এরপর গ নম্বরে কী বলছে? গ নম্বরে দেখো আমাদের আছে √2। এখন দেখো আমরা জানি যে পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হয়। পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো? যেমন দেখো 1 এর পুরো স্কোয়ার, 2 এর পুরো স্কোয়ার, 3 এর পুরো স্কোয়ার, 4 এর পুরো স্কোয়ার, 5 এর পুরো স্কোয়ার। 1 এর পুরো স্কোয়ার করলে কী পাওয়া যায়? 1, 2 এর পুরো স্কোয়ার করলে 4, 3 এর পুরো স্কোয়ার করলে 9, তারপরে 16, 25। দেখো এগুলো সবগুলোই হচ্ছে যে 1, 4, 9, 16, 25, এগুলো পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু দেখো এই যে 1 আর 4 এর মাঝে কী আছে? 2, 3 আছে। আবার দেখো 4 আর 9 এর মাঝে কী কী আছে? 5, 6, 7, 8। আবার 9 আর 16 এর মধ্যে তুমি পাবে 10, 11, 12, 13, এইভাবে চলতে থাকবে। তো এই সংখ্যাগুলো আমাদের যেগুলো পূর্ণবর্গ সংখ্যার মাঝে রয়েছে এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। আমি যদি এখন এই সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করি, যে √2, √3, √5, √6, এগুলো কিন্তু আমাদের কী হবে? অম্লদ সংখ্যা আসবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হলে তার বর্গমূল করলে পাওয়া যায় মূলদ সংখ্যা, আর পূর্ণবর্গ সংখ্যা না হলে তার বর্গমূল করলে পাওয়া যাবে অম্লদ সংখ্যা। তাহলে দেখো এই 2 কিন্তু আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা আমাদের কী হবে? এটা অম্লদ সংখ্যা হবে। আচ্ছা, তারপরে ঘ নম্বরে দেখো কী বলছে? √4। তো দেখো আমরা √4 কিন্তু এই 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 2 এর পুরো স্কোয়ার করলে কী পাওয়া যায়? 4 পাওয়া যায়। তাহলে যেহেতু এটাকে এই 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এটার বর্গমূল করলে আমরা কী পাবো? মূলদ সংখ্যা পাবো। এরপর আমাদের কী দিয়ে আছে? নম্বর দিয়ে আছে। নম্বরে কী বলছে? ³ √2। তো দেখো আমাদের বলা হয় যে সকল পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল। কি বলছে? সকল পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল। একটা উদাহরণ দেখো, মনে করো যে আমাদের একটা পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে 27। 27 কীভাবে বুঝলাম? দেখো পূর্ণ ঘন সংখ্যা আমরা কীভাবে বের করি? 1 এর উপর ঘন করলে 1 আসে, 2 এর উপর ঘন করলে 8 আসে, 3 এর উপর ঘন করলে কত আসে? 3 এর উপর ঘন করলে 27 আসে, 4 এর উপর ঘন করলে আমাদের 64 আসে, 5 এর উপর ঘন করলে কত আসে? 125 আসে, 6 এর উপর ঘন করলে কত আসে? 216 আসে। তবে চলতে থাকবে আর কি। দেখো এইগুলো হচ্ছে আমাদের পূর্ণ ঘন সংখ্যা। এগুলো যদি আমি ঘনমূল নির্ণয় করি, অর্থাৎ মনে করো 8-এর আমি ³ নির্ণয় করলাম, তাহলে এক্ষেত্রে কী আসবে? আমার 2 আসবে। তাহলে যে পূর্ণ ঘন সংখ্যা যেগুলো তার ঘনমূল নির্ণয় করলে মূলদ সংখ্যা পাওয়া যায়। কিন্তু 1 আর 8-এর মাঝে কী আছে? 2 আছে, 3 আছে, 4, 5, 6, 7, এই সংখ্যাগুলো যদি আমি ঘনমূল নির্ণয় করি, দেখো ³ অথবা ³ এগুলো দেখো এই যে 2, 3 কিন্তু পূর্ণ ঘন সংখ্যা ছিল না। তাহলে পূর্ণ ঘন সংখ্যা না থাকলে আমি যদি তার ঘনমূল নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে কী আসবে? আমাদের অম্লদ সংখ্যা আসবে। তো যেহেতু এটা আমাদের 2 যেহেতু পূর্ণ ঘন সংখ্যা না, আর একটা ঘনমূল নির্ণয় করা হয়েছে, সুতরাং এটা আমাদের অম্লদ সংখ্যা। 6 নম্বর দেখো আমাদের কী বলছে? তাহলে 6 নম্বর দেওয়া আছে আমাদের উপরে 27, √27, আর নিচে দেওয়া আছে 48। তো দেখো উপরেও রুট আছে, নিচেও রুট আছে, আমরা দুইটাই পজিটিভ, তাহলে আমি লিখতে পারি √27/48। তো দেখো 3 দ্বারা ভাগ করলে 3 × 9 আর 3 × 16 48 আসে। তাহলে উপরটাকে দেখো এভাবে লেখা যায় √9/√16। √9কে মানে 9কে রুট করলে কত পাওয়া যায়? 3, আর 16কে রুট করলে কত পাওয়া যায়? 4 পাওয়া যায়। দেখো 3/4। তো 3/4 দেখো আমাদের মূলদ সংখ্যার শর্ত কী ছিল? যে মূলদ সংখ্যাকে দুইটা সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়। তো দেখো যে 3/4 এটাও কিন্তু আমরা কি দুইটা সংখ্যার অনুপাত। তাহলে যেহেতু আমরা যে √27/48কে 3/4 আকারে প্রকাশ করতে পারছি, বা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারছি, সুতরাং এই 6 নম্বরটা আমাদের কী হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে 6 নম্বরটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তো আমি আশা করছি যেগুলো আজকে আমি তোমাদের দেখাইলাম, যে ম্যাথগুলো নির্ণয় করে দেখালাম, এগুলো বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।